দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু অ্যালেক্স মার্শালের। বিপিএল ফিক্সিং নিয়ে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সভাপতি, আগেই মন্তব্য না করার পরামর্শ তামিমের। এশিয়া কাপের মূল ট্রেনিং পর্বে অংশ নিতে সিলেটে টাইগাররা আজ 2 ধাপে করবে অনুশীলন। ব্যক্তিগত কারণে ডাচ সিরিজ থেকে ছুটিতে আছেন মিরাজ। 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা ক্রীড়া মন্ত্রণালয়ের। সংশোধিত বাজেটে 1200 কোটি টাকা বাড়লেও সুফল পাওয়া নিয়ে সংশয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত আর ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিসিবির সঙ্গে কাজ শুরু করলেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। লিটন মিরাজদের সঙ্গে আলোচনার পাশাপাশি বিসিবিকে নিজের কর্মপরিকল্পনা জানিয়েছেন তিনি। একই দিন শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্ন ভিন্ন বিপিএল। আনুষ্ঠানিক রিপোর্ট না এলেও সবশেষ আসরেও কালিমা লেগেছে দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া লিগে। পরিস্থিতি এমনই ভয়াবহ, আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে উড়িয়ে আনল বিসিবি। দায়িত্বটা বিসিবির দুর্নীতি দমন কমিশন আকুর পরামর্শক হিসেবে। সাবেক এই ইংলিশ পুলিশ বিপিএলকে দেখছেন বড় অ্যাসাইনমেন্ট হিসেবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমরা চাই বিপিএল যেন এরকম বিপজ্জনক লিগে পরিণত না হোক। তাই এখানে আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে দল পরিচালনা কিংবা ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া সবকিছুতেই হতে হবে হাই লেভেলের, পেশাদার এবং সুরক্ষিত। এ নিয়ে মঙ্গলবার নিজের কাজ শুরু করেছেন অ্যালেক্স। ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদে একটা কাঠামো তৈরি করে দিতে চান এই ইংলিশম্যান। এটা বেশ ফলপ্রসূ বৈঠক ছিল এবং সেখানের সবাই এটা নিশ্চিত করতে চাচ্ছে যে দর্শকদের আসলে ক্রিকেট কিভাবে উপহার দেয়া যায়। আগামী 3-4 সপ্তাহে একটা রূপরেখা চূড়ান্ত করে বোর্ডের কাছে উপস্থাপন করব। এরপরে তার বাস্তবায়ন হবে। এটা দীর্ঘমেয়াদের হতে হবে। আমরা খেলোয়াড়দের শিক্ষিত করব, সুরক্ষিত রাখব এবং কেউ এই নিয়ম ভাঙলে তাদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি শাস্তি নিশ্চিত করতে হবে। একই দিনে আরও একটা সেমিনারে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। শেয়ার অ্যান্ড কেয়ার শিরোনামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন বিসিবি প্রধান। অবকাঠামো, মাঠ, ঘরোয়া ক্রিকেটের পরিস্থিতি উন্নতিতে নিজেদের মতামত জানান মুশফিক, লিটন, মিরাজরা। আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ দ্রুতই বাস্তবায়ন করতে চায় বিসিবি। এছাড়াও গণমাধ্যমের কাছে প্রত্যাশা গঠনমূলক সমালোচনার। সবাইকে একসাথে নিয়ে আইসিসি ইভেন্টে দারুণ কিছু উপহার দিতে চান দেশের ক্রিকেট ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের ফিক্সিং বিতর্ক নিয়ে উদ্বেগ ক্রিকেট অঙ্গনে। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে সংবেদনশীল এই ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি নন তামিম ইকবাল। তবে এশিয়া কাপের জন্য জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক। প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তামিম। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য আরও বিনিয়োগ বাড়াতে বিসিবির প্রতি আহ্বান জানান তিনি। ক্রিকেট অঙ্গনে ব্যস্ততা, বিপিএলে ফিক্সিংয়ের খবরে অস্থিরতা। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করে বিপিএলের সুনাম ফেরানোর লক্ষ্য বোর্ডের, কিন্তু সামনের আসর ঘিরেও সংশয়। স্বাধীন তদন্ত কমিটির ফাঁস হওয়া রিপোর্টে ক্রিকেটারদের কথা উল্লেখ থাকায় চারিদিকে কানাঘুষা, যা ভাবাচ্ছে ক্রিকেট অনুরাগীদের। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা কমিটির, চূড়ান্ত রিপোর্ট সেপ্টেম্বরে। ওই রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। Until unless the final report comes out, এটা তো আসলে এখানে নিয়ে কোনো কিছু বলা বা আর কতটা
ওই রিপোর্টটাও জাস্টিফাইড এটাও তো আমরা জানি না। সো আনটিল আনলেস যারা এই দায়িত্বে আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি পাবলিশ হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে। বাট কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নেই, আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবে। এসবের মাঝে কদিন পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে জাতীয় দল। বেশ তিক্ততা নিয়েই ন্যাশনাল টিমের অধ্যায় শেষ হয়েছে তামিমের, হয়তো অভিমান রয়ে গেছে এখনো। লিটন তাসকিনদের এশিয়া কাপ মিশন প্রসঙ্গে প্রশ্নে খুব সংক্ষেপে শুভকামনা জানান তামিম। না, এটা আমার বিষয় না, এটা আমি কি বলবো, এটা কেমন করতে পারে আমি অবশ্যই আশা করি ভালো করবে, যতটুকু আমাদের সবার দোয়া আছে তাদের সাথে অবশ্যই ভালো করবে। জাতীয় প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। প্রিয় তারকাকে কাছে পেয়ে রোমাঞ্চিত ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা। সাবেক টাইগার অধিনায়কেরও আন্তরিকতার ঘাটতি ছিল না। আমরা সবাই ইকুয়াল, ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি, এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, টাকা পয়সা অ্যাড হয়, নেম ফেম অনেক কিছু অ্যাড হয়। বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের সাথে কি আপনি না টাকা পয়সা না কোনো কিছু, তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে, আর তাদের কোনো ইন্টারেস্টই নেই। ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের আগে মূল ট্রেনিং পর্বে অংশ নিতে এখন সিলেটে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ 2 ধাপে অনুশীলন করবে লিটন বাহিনী। প্রথম ধাপে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে স্কিল ট্রেনিং। পরে সন্ধ্যা 6:30 থেকে 9টা পর্যন্ত ফ্লাডলাইটের নিচে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করবেন ক্রিকেটাররা। সিলেট পর্বের স্কিল ট্রেনিং শেষে ঘোষণা করা হবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড। এদিকে দলের সঙ্গে সিলেটে যাননি মেহেদী হাসান মিরাজ। নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এ সিদ্ধান্ত অলরাউন্ডারের। 26শে অগস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। 30 অগস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি 2 ম্যাচে 1 এবং 3 সেপ্টেম্বর মাঠে গড়াবে। সিরিজ শেষ করে এশিয়া কাপ খেলতে আরব আমিরাত যাবে লিটন বাহিনী। টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টে বাঁচা মরার ম্যাচে জয়ের কৃতিত্ব নাইম শেখ ও ইয়াসির আলী রাব্বিকে দিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর ফিরে কার্যকরী ইনিংস খেলে প্রশংসা পেয়েছেন ইয়াসির রাব্বি। বল হাতে পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনার রাকিবুলও। হিসেব নিকেশ থাকলেও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক সোহান। It was a really important match for us, and we need to play as a team. And I think first of all, Naim and Jishan really ested well for us. And obviously, in that time, we need a quick knock in the middle of the over. And obviously, Afif and Yasir finished it well. Cricket is a team game, so far we need it for the team, and he did it. To be honest, he's doing very well in this tournament, and every match is impact bowling work for us. We need to go one by one. I think next match is important for us. Obviously, we are looking for that. Thanks to them, they're inspiring us a lot in the ground, and obviously, thanks to them. দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে শুধুমাত্র জমি অধিগ্রহণ এই সরকারকে অতিরিক্ত গুনতে হবে 290 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও সীমানা প্রাচীর, ভূমি উন্নয়ন এবং প্যাভিলিয়ন ভবন নির্মাণেও ব্যয় বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। সব মিলিয়ে সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধি হয়েছে 1200 কোটি টাকারও বেশি। বিপুল অঙ্কের অর্থ খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হলেও তার সুফল মিলবে কিনা এমন প্রশ্নে স্টেডিয়াম ব্যবহার নীতিমালা পরিবর্তনের কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে অনুমোদন ছিল 186টি স্টেডিয়াম নির্মাণের। সংশোধিত ডিপিপিতে এই স্টেডিয়ামের সংখ্যা এখন 201। প্রকল্পের মেয়াদ বেড়েছে 2 বছর, আর নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে 1200 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই প্রকল্পে 2855 কোটি 42 লাখ টাকার অনুমোদন দিয়েছে একনেক।
সংশোধিত প্রকল্পে মোট 12টি খাতে ব্যয় বৃদ্ধি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সর্বোচ্চ প্রায় 74% বেড়েছে ভূমি অধিগ্রহণে। আগের প্রকল্পে যা ছিল 390 কোটি 37 লাখ টাকা, বর্তমানে এই খাতে সরকার খরচ করবে প্রায় 680 কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র ভূমি অধিগ্রহণেই অতিরিক্ত খরচ হবে 290 কোটি টাকার কাছাকাছি। এরপরই খরচ বেড়েছে সীমানা প্রাচীর নির্মাণে। মূল প্রকল্পে এটি না থাকলেও সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 267 কোটি টাকা। ভূমি উন্নয়ন খাতে 173 কোটি টাকা থেকে বাড়িয়ে খরচ ধরা হয়েছে 423 কোটি টাকা। এরপরই সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধি পেয়েছে প্যাভিলিয়ন ভবন নির্মাণে। এই খাতে খরচ বাড়ানো হয়েছে 158 কোটি টাকারও বেশি। এছাড়াও সাধারণ গ্যালারির নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে 1650 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। প্রথম সংশোধন শেষে এই বাজেট এখন দাঁড়িয়েছে 2855 কোটি টাকার বেশি। এর আগে প্রথম ধাপে প্রায় 74 কোটি টাকা ব্যয়ে 125টি মিনি স্টেডিয়াম নির্মাণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী। তাই প্রশ্ন ওঠে, বিপুল পরিমাণ অর্থ খরচ করার যে উদ্যোগ নিয়েছে সরকার, তা আসলে কতটা ফলপ্রসূ হবে। আমরা একটা নীতিমালা করছি এবং এটা যদিও ক্রীড়া সংস্থার কাছে থাকে, এটা কিভাবে করবে, কি পদ্ধতিতে সেটাকে পরিচালনা করবে, ভাড়া ভিত্তিতে হবে নাকি না এটা একদম সম্পূর্ণ ভাড়া ছাড়া হবে, এই জন্য আমরা একটা নীতিমালা করছি। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের মেয়াদকাল শুরুতে ছিল 4 বছর। সংশোধিত ডিপিপিতে 2 বছর বাড়িয়ে এর সমাপ্তিকাল করা হয়েছে জুন 2027। তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ অনূর্ধ্ব-17 অভিযান শুরু করছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা ম্যাচ হবে, তাই প্রতিটি ম্যাচে গুরুত্ব সহকারে নিচ্ছে লাল সবুজ। চংলে মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাংলাদেশের নারী ফুটবলে এবছরটা সোনার হরফে লিখে রাখার মতো। গত বছর ব্যাক টু ব্যাক সাফ জয়ের পর এবছর দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে সিনিয়র ও অনূর্ধ্ব 20 ফুটবল দল। এবার অর্পিতা বিশ্বাসদের সামনে চ্যালেঞ্জ সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব 17 পর্যায়ে ভুটানে সাফের শিরোপা জয় করা। 1.5 মাসের প্রস্তুতি সম্বল করে ভুটানে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 ফুটবল দল। গত বছর অনূর্ধ্ব 16 সাফে খেলা বেশিরভাগ ফুটবলারই আছেন এবারের দলে, বাকি 9 জন নতুন মুখ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভুটান। শিরোপা জিততে হলে প্রতিটি ম্যাচই বাঁচা মরার, তাই তো ভুটানকে হারিয়ে জয় শুরুর লক্ষ্য কোচের। পাশাপাশি বয়স ভিত্তিক এই সাফকে ফুটবলারদের জন্য শিক্ষার বড় মঞ্চ হিসেবে দেখছেন লিটু। 15-17 এটা ডেভেলপমেন্টের জায়গা, তো এটার সময় মেনলি 6 মান্থ হলে খুবই ভালো হয় এবং আমাদের এটা লার্নিং প্রসেস, এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে ভুটানের রাজধানী থিম্পু। কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং থাকে প্রতিটা দলের জন্যই, তবে আগে ভাগে ভুটানে আসায় অনেকটাই মানিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশের নারী ফুটবল ইতিহাসে এবার সবচেয়ে বেশি ফুটবলার খেলছেন ভুটানের লিগে। ঋতুপর্ণাদের সাফল্যে অনুপ্রাণিত অর্পিতারাও। সিনিয়র প্লেয়ার আছে যারা ভুটানে খেলতেছে, তো তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে, তারা বাইরের কান্ট্রিতে লিগ খেলতেছে, তো ওনাদের থেকে আমরা শিখতেছি। সিনিয়র ফুটবলারদের ভুটান লিগের পারফরমেন্স আগামী বছর এশিয়ান কাপে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন কোচ লিটু। পারভিন আক্তার, সময় সংবাদ। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে টিম ইন্ডিয়া। 1 বছর পর টি20 দলে জায়গা পেয়েছেন শুভমান গিল, জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও জসওয়ালের। ওয়ার্কলোড নিয়ে জটিলতা থাকলেও দলে আছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা, এসিসির মিটিং কিংবা ম্যাচ ভেন্যু নিয়ে জটিলতা। এশিয়া কাপের আগে সব বিষয়তেই কিছু না কিছু আপত্তি ছিল ভারতের। তাদের স্কোয়াড নিয়েও আলোচনা হয়েছে অনেক, তবে অবশেষে চমক রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।
পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসাবে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। নানা গুঞ্জন শোনা গেলেও অধিনায়কের দায়িত্বটা পেয়েছেন সূর্যকুমার যাদবই। যদিও নেতৃত্ব টিকিয়ে রাখতে হলে এশিয়া কাপে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা। এই টুর্নামেন্টের পরেই 3 ফরম্যাটে এক অধিনায়ক করার কথা ভাবছে বিসিসিআই। সে দৌড়ে সবার চেয়ে এগিয়ে শুভমান গিল। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের পর তার ওপর বোর্ডের আস্থা বেড়েছে কয়েক গুণ। রোহিতের বিকল্প ওয়ানডে অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে তাকে। গিলকে টি-20 দলেও ফেরানো হয়েছে 1 বছর পরে। দেয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। কারণটা কি? 2026 টি-20 বিশ্বকাপের নেতৃত্ব। স্কোয়াডে জায়গা হয়নি জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের। অবশ্যই আমরা তার মধ্যে ভালো নেতৃত্বের গুণাবলী দেখছি। ইংল্যান্ডে সে নিজের কাজটাও ঠিক মতো করেছে। এমন চাপের মধ্যে থেকে পারফর্ম করা এবং দলকে এভাবে নেতৃত্ব দেয়া সত্যি অনেক ভালো লক্ষণ। পরবর্তী সিদ্ধান্ত কি হবে এখনই বলতে পারছি না। আর জয়সওয়াল সব ফরম্যাটের জন্য ভালো, তবে তাকে দলে জায়গা পেতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। স্কোয়াডে ওপেনিংয়ে গিল ছাড়া আছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, ব্যাটার তিলক বার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রিঙ্কু সিং। অক্ষরের সঙ্গে ভারতের স্পিনে ভরসা বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। ওয়ার্কলোড বিবেচনায় জসপ্রীত বুমরাকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। তার সঙ্গে পেস ডিপার্টমেন্টে আছেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। সব মিলিয়ে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক। जब लास्ट टाइम व्हेन ही प्लेड T20 फॉर इंडिया पोस्ट T20 वर्ल्ड कप টি-20 বিশ্বকাপ জেতার পর আমরা বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমার দলে ব্যাটার, পেসার, স্পিনার, অলরাউন্ডার সবাই বেশ ভালো। গিল টেস্ট ম্যাচের ব্যস্ততায় অনেকদিন এই ফরম্যাটে ছিলেন না। এবার তাকে পেয়ে আমরা অনেক খুশি। মাঠে আমার অনেক কাজ সহজ হয়ে যাবে। এশিয়া কাপের স্কোয়াডের কিছু পরে ঘরের মাঠে নারী বিশ্বকাপেরও স্কোয়াড ঘোষণা করেছে ভারত। হারমিনপ্রীত কৌরকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে বিসিসিআই। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আজ কাজ শুরু মার্শালের। বিপিএল ফিক্সিং নিয়ে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সভাপতি, আগেই মন্তব্য না করার পরামর্শ তামিমের। 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা ক্রীড়া মন্ত্রণালয়ের। সংশোধিত বাজেটে 1200 কোটি টাকা বাড়লেও সুফল পাওয়া নিয়ে সংশয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।